আচ্ছা, আমরা আজকে করব ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের চতুর্থ চ্যাপ্টার। এই অধ্যায়টি আসলে তোমাদের পূর্ব পরিচিত, সেই জন্য এই অধ্যায় দিয়ে শুরু করা। প্রথম অধ্যায়ে শুধু প্রশ্ন, দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে অঙ্ক আছে, কিন্তু তার থেকে চতুর্থ চ্যাপ্টার থেকে শুরু করলাম এই জন্য এটা তোমাদের পূর্ব পরিচিত। এবং আমার এই অঙ্কগুলো নেও ফার্স্ট ইয়ারের বই থেকে, আমি ফোর্থ ইয়ারের বই থেকেও দেখেছি, সেখানে আছে। কিন্তু ফার্স্ট ইয়ার যদি কেউ এই বই পড়ে থাকো, দেখবা যে তোমাদের একটু পূর্ব পরিচিত লাগে। আর ইনভেস্টমেন্ট সহজ খুবই, যে কোনো বিষয়ে ফিনান্সের মতো। আর ফিনান্সটা আশা করি তোমাদের কাছে সহজ লাগার কথা। ফার্স্ট ইয়ারে ফিনান্স পড়েছো, থার্ড ইয়ারে ফিনান্স পড়েছো, এখন ফোর্থ ইয়ারেও ফিনান্স রিলেটেড টপিকগুলো পড়বা কয়েকটা বইতেই। তো এই অধ্যায়টা হচ্ছে তোমার চতুর্থ অধ্যায়। ইনভেস্টমেন্ট আসলে কি? তুমি টাকা পয়সা বিনিয়োগ করবা এবং সেই বিনিয়োগে কতটুকু ঝুঁকি সেইটা বিবেচনা করবা। এখন ঝুঁকি বিবেচনার তো বিভিন্ন রকম পদ্ধতি থাকতে পারে। তুমি আয়ের দিক থেকেও ঝুঁকি বিবেচনা করতে পারো। তারপরে এই বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঝুঁকি বিবেচনার আরেকটা পদ্ধতি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা, যেটা তোমরা স্ট্যাটিস্টিক্সে সাইনটা চিনেছিলা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা। এরপরে আরেকটা কথা শব্দ শুনেছিল, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরে করা হতো স্ট্যাটিস্টিক্সে। তোমাদের কি মনে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এরকম নাম শুনেছিল? হ্যাঁ, তো এই বিষয়গুলো এখানে কিন্তু সেটা স্ট্যাটিস্টিক্সের মতো না, একটু ভিন্ন, কিন্তু সূত্র প্যাটার্ন কাছাকাছি। এখন আমরা অঙ্কের ভিতর থেকে কিছু ডাটা নিয়ে আলোচনা করব, তারপর আমরা অঙ্কে যাব। তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা অঙ্ক, সেই অঙ্কে কি আছে? রেট অফ রিটার্ন দেয়া আছে। আমি অঙ্কে যাচ্ছি না, এটা জাস্ট পারিপার্শ্বিক আলোচনার জন্য একটা অঙ্ক সামনে নিলাম। রেট অফ রিটার্ন সিকিউরিটি এ, সিকিউরিটি বি, মানে কি দুইটা সিকিউরিটি বা শেয়ার থেকে আয়ের হার, সেইটা আবার দেওয়া আছে 14 সাল, 15 সাল এবং 16 সালে। দেখো, সিকিউরিটি এ থেকে আয়ের হার হয় 14 সালে 25%, বিতে হয় 30%, তারপরে 15 সালে 22% এবং 25%, 16 সালে 19% এবং 20%। দেখো, সার্বিক দিক থেকেই কিন্তু সিকিউরিটি বি এর আয়ের হার বেশি। এখন আমরা যদি গড়ে আয়ের কথা চিন্তা করি, তাও কিন্তু সিকিউরিটি বি এর বেশি। তো আয়ের দিক থেকে কিন্তু আমরা সিকিউরিটি বিকেই বেশি প্রাধান্য দিব, কারণ সিকিউরিটি বি এর আয়ের পরিমাণ বেশি। তা সেইটাই তো নাকি? তোমাদের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সেইটাই মনে হয় নাকি, যে সিকিউরিটি বি এর আয়ের পরিমাণ বেশি, সিকিউরিটি বিকেই আমরা প্রাধান্য দেব কিংবা সিকিউরিটি বিকেই আমরা গ্রহণ করব। কিন্তু আসলে বাস্তবিকভাবে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে দেখবা যে সিকিউরিটি এ নাকি বি, আসলে কোনটা আমরা গ্রহণ করব, প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এখন তো স্বাভাবিক তোমার মনে হতে পারে যে বি গ্রহণ করবা, কিন্তু আসলে বি নাও গ্রহণ করা হতে পারে। তো এই গ্রহণ করা বর্জন করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি বের করা লাগবে বা লাগতে পারে বা চাইতে পারে। এখন ইনভেস্টমেন্টের সিদ্ধান্তগুলো এই ঝুঁকি বিবেচনা করেই বেশিরভাগ নেওয়া হয়, আয়ের উপর ভিত্তিতে সবসময় নেওয়া হয় না। কারণ যার যত ঝুঁকি বেশি তার তত আয় বেশি, ঝুঁকি বেশি আয় বেশি। এখন অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে কিন্তু সবসময় সর্বস্ব হারাতে হয় অনেক সময়। তো সেই জন্য আমাদের সঠিকভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে কোনটায় ঝুঁকি কম, কোনটায় ঝুঁকি বেশি। এখন এই অঙ্কের প্যাটার্নগুলো সব কাছাকাছি, হয়তো 2-3টা অঙ্ক করলেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এই B39 এই অঙ্কটা দিয়ে শুরু করি। আমি আরও পারিপার্শ্বিক আলোচনা করব, কিন্তু আমি সরাসরি অঙ্ক থেকে আলোচনা করতে চাচ্ছি। এই অঙ্কটা 2-3টা অঙ্কে শেষ হবে আশা করি। দেখো, এখানে বলা আছে, আমরা তো তথ্যগুলো পড়লাম, তোমরা তো কথা শুনতে পাচ্ছ নাকি?
জি স্যার। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা অলরেডি দেখলাম যে ইয়ার দেয়া আছে বিভিন্ন এবং দুইটা সিকিউরিটির আয়ের হার দেয়া আছে। আমার কি চাওয়া হয়েছে এতে, ক্যালকুলেট এভারেজ রিটার্ন। এভারেজ রিটার্ন বলতে এই যে আয়গুলো আছে তার গড় কত, এই আয়গুলোর গড় কত, এই গেল একটা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা সূত্র আছে, জাস্ট আমরা অ্যাপ্লাই করব, সূত্রটা মুখস্থ করতে হবে। আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ টু সিকিউরিটিস, দুইটার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি বের করতে হবে, এটা সূত্র মুখস্থ করা লাগবে। সূত্রটা অনেক ছোট এবং তোমরা স্ট্যাটিস্টিক্সে পড়ছিলা সেইটার মতোই। স্ট্যাটিস্টিক্সে পড়ছিলা কি সিগমা বাই এক্স বার ইন্টু 100, সিগমা বাই এক্স বার ইন্টু 100 অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100, এরকম পড়ছিলা। তোমাদের হয়তো মনে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এখনও ঠিক একই রকম, শুধু একটু নাম চেঞ্জ, কথাবার্তা চেঞ্জ। বি নম্বরে কি বলা হয়েছে, হুইচ সিকিউরিটি ইজ মোর রিস্কি। এই ঝুঁকি যদি বের করতে বলে তাহলে আমরা সিভি এর মাধ্যমে বের করব। সিভি মানে কি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। আমাদের যদি এক কথায় মোট কথা আমরা কোন প্রকল্পটা গ্রহণ করব, কার ঝুঁকি বেশি, কোনটা আমাদের জন্য বেস্ট পলিসি, এরকম যদি সিদ্ধান্ত চায়, যার সিভি কম সেইটা আমরা গ্রহণ করব, কারণ যার সিভি কম তার ঝুঁকি কম, যার সিভি বেশি তার ঝুঁকি বেশি। তাহলে আমাদের প্রকল্প গ্রহণ করার জন্য যদি করণীয়তে চাওয়া হয় যে কোনটা বেস্ট বা কোনটা ঝুঁকিপূর্ণ, তার জন্য আমাদের সিভি বের করা লাগবে। রিকোয়ারমেন্ট এতে কিন্তু এগুলো চাওয়া হয়েছে, সিভি চাওয়া হয়েছে। কিন্তু যদি নাও চাইতো, এ নম্বর রিকোয়ারমেন্ট যদি নাও চাইতো, বি নম্বর রিকোয়ারমেন্টের প্রয়োজনে এর সব কিছুই করা লাগতো আমাদের। বি নম্বর রিকোয়ারমেন্টের প্রয়োজন অনুযায়ী আমাদের এর সব কিছুই করা লাগতো। তাহলে আমরা কিভাবে সিভি করব সেইটা দেখব। এই সিভিগুলো বের করার জন্য আমাদের এক্সপেক্টেড রিটার্ন বা অ্যাভারেজ রিটার্ন এইটা বের করতে হবে। আমি আলোচনা করতেছি, দাঁড়াও। এই যে অ্যাভারেজ রিটার্ন, অ্যাভারেজ রিটার্নকে এক্স বার অথবা ই আর দুইভাবে বলা যায়। এক্সপেক্টেড রিটার্ন, অ্যাভারেজ রিটার্ন, এক্স বার। তাহলে আমাদের প্রথম যে করণীয়, এভারেজ রিটার্নকে কয়ভাবে প্রকাশ করা যায়, এক্স বার ই ব্র্যাকেটে আর, এক্সপেক্টেড ইতে হয় এক্সপেক্টেড, আরে হয় রিটার্ন। এইটা কিভাবে করব, যদি অঙ্কে কোনো প্রকার প্রবাবিলিটি না থাকে। প্রবাবিলিটি কি, সম্ভাবনার মান। এই অঙ্কে কোনো সম্ভাবনার মান দেয়া নাই, শুধু দুইটা রিটার্ন আছে, সিকিউরিটি এ এর রিটার্ন, সিকিউরিটি বি এর রিটার্ন। যদি প্রবাবিলিটির মান থাকতো তাহলে একরকম হতো, প্রবাবিলিটি না থাকলে আর এক রকম। প্রবাবিলিটি না থাকলে আমরা কি করব, এখন কিন্তু নর্মাল যে গড় আছে সেই গড় করব। নর্মাল গড় কিভাবে করব, জাস্ট সিকিউরিটি এর ক্ষেত্রে 25, 22, 19 তিনটা যোগ করব, 3 দিয়ে ভাগ করব। সিকিউরিটি বি এর ক্ষেত্রে 3টা যোগ করব, 3 দিয়ে ভাগ করব। এইটি হবে কি, গড় বা অ্যাভারেজ রিটার্ন। তাহলে অ্যাভারেজ রিটার্ন বা এক্সপেক্টেড রিটার্ন বলতে কি বোঝায়, সিম্পলি গড়। এখন সেইটার প্রতীক কি, সেইটার প্রতীক হচ্ছে ই ব্র্যাকেটে আর অথবা এক্স বার, যে কোনো নামে আমরা বলতে পারি। ই ব্র্যাকেট আর, ই হচ্ছে এক্সপেক্টেড, আর এ হচ্ছে রিটার্ন, আর এক্স বারেও বোঝায় গড় বা এক্সপেক্টেড রিটার্ন। এখন তোমরা তোমাদের বই ভেদে তোমরা পরবর্তী যখন বই কিনবা, বই নিবা, তখন দেখা যায় এটা কিন্তু আর বার এইভাবেও থাকতে পারে। রিটার্নের এই বার বলতে এই সাইনটার নাম হচ্ছে কি, বার, এইটা বোঝায় গড়। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যে করণীয়, এভারেজ রিটার্ন কীভাবে করব, জাস্ট গড়। দেখো, তাহলে প্রথম করছে এক্সপেক্টেড রিটার্ন এ, এর ক্ষেত্রে কি করছে, রিটার্ন এ বি, মানে রিটার্ন 3টা,
14, 15, 16 তিনটা যোগ করছে, দেখো তিনটা যোগ করছে এবং এর মান কি 3 দিয়ে ভাগ করছে, মানে তিনটা যোগ 3 দিয়ে ভাগ। তাহলে এই সূত্রটা কি হবে? এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল কীভাবে হবে? সামেশন আর ডিভাইডেড বাই এন। এক্সপেক্টেড রিটার্নের সূত্র হবে সামেশন আর ডিভাইডেড বাই এন। সামেশন আর বলতে আর তিনটা এর যোগফল, রিটার্ন তিনটা এর যোগফল। যদি প্রবাবিলিটি না থাকে, প্রবাবিলিটি থাকলে ভিন্ন হবে। তাহলে গেল আমাদের রিটার্ন, অ্যাভারেজ রিটার্ন, শুধু রিটার্ন, যেভাবেই বলি। তাহলে রিটার্ন এ নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে আমরা অ্যাসেট বিয়েরও রিটার্ন করব। এক্সপেক্টেড রিটার্ন সংক্ষেপে কী লেখছে? এই যে দেখো বি লেখছে, এইটা লেখছে এক্সপেক্টেড রিটার্ন এ, এইটা লেখছে এক্সপেক্টেড রিটার্ন বি। তিনটা রিটার্ন যোগ করব, 3 দিয়ে ভাগ করব। এখানে নাম্বার অফ ইয়ার হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হবে। রিটার্ন নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, আছে? কারো রিটার্ন নিয়ে কারো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে হেলাল আসে নাই নাকি? আচ্ছা দেখো, এর পরবর্তীতে আমরা যাব কিসে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রবাবিলিটি থাকলে একরকম, প্রবাবিলিটি না থাকলে একরকম। প্রবাবিলিটি থাকলে কীরকম সেটা তো আমরা আর একটা অঙ্কে দেখব। এখন না থাকলে সেক্ষেত্রে কীরকম হবে, এইটার ক্ষেত্রে এই সূত্রটা জাস্ট মুখস্থ করতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো সূত্রটা কিভাবে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সাইন সিগমা, এটার নাম হচ্ছে সিগমা, সাইন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই তোমরা চিনো, তারপর আমি আবার বলতেছি বারবার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সংক্ষেপে এস ডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা, সেইটাই চা হয়েছে। আর যদি ভেরিয়েন্স চায়, এই সিগমার উপরে স্কোয়ার দিতে হবে। ভেরিয়েন্স চাইতে পারে, ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন না, শুধু ভেরিয়েন্স, তখন হবে সিগমা স্কোয়ার। এখন এই সিগমার সূত্রটা কিভাবে হবে দেখো, এইটাই আমি একটু বুঝাই দিচ্ছি। এখানে কি লেখছে? প্রথমে একটা রুট ওভার, প্রবাবিলিটি থাকলেও রুট ওভার দিতে হবে, প্রবাবিলিটি না থাকলেও রুট ওভার দিতে হবে, দুইটার ক্ষেত্রেই রুট ওভার। এই রুট ওভার দেওয়ার পরে যে রিটার্ন থাকবে, যেমন সিকিউরিটি এর ক্ষেত্রে 25%, 22%, 19%, সেই রিটার্ন থেকে বাদ দিব আমরা এক্সপেক্টেড রিটার্ন। রিটার্ন থেকে বাদ দেব কি? এক্সপেক্টেড রিটার্ন। এই যে বাদ দিব তার হবে হোল স্কোয়ার, তার হবে হোল স্কোয়ার, আর এইটা হবে সামেশন ডিভাইডেড বাই এন মাইনাস 1। এখন এন মাইনাস 1 প্রবাবিলিটি না থাকলে এবং বিগত সালের ডাটা দেওয়া থাকলে আমরা এন মাইনাস 1 দ্বারা করতে পারি। আর বিগত সালের ডাটা না থাকলে, ভবিষ্যতের ডাটা থাকলে আমরা শুধু এন দ্বারা ভাগ করতে পারি। কিছু শোনা যায় না, কিছু শোনা যায় না। কখন থেকে? শোনা যাচ্ছে এখন? এটা তো আবার রিপিট করেন। আচ্ছা, দেখতেছি আবার। হ্যালো হ্যালো, এখন মনে আসতেছে নাকি? আসতেছে না? আচ্ছা, তাহলে আমি আবার গেলাম। তোমরা কোন পর্যন্ত শুনেছিলে আমি তো বুঝতে পারতেছি না। যদি শোনা না যায় তখনই তোমরা একটু কথা বলে উঠবা, তাহলে বুঝবো যে না এখন থেকে শোনা যাচ্ছে না। আমি তো মনে করো বক বক করে যাব, বুঝতে পারবো না। আমরা তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ব্যাপারটা আবার আসি। এইটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাইন, আর এটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর যদি এইটার উপরে স্কোয়ার দেওয়া হয় সেইটা হবে কি ভেরিয়েন্স, VARI
এন সি, এইটা হবে কি ভেরিয়েন্স নাকি? তাহলে আমাদের তো অঙ্কে ভেরিয়েন্স চাইলে ভেরিয়েন্স বের করতে পারতাম, এটা নিয়ে সমস্যা না। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বের করতে হবে, এইখানে সূত্র দেওয়া আছে, কিন্তু এই সূত্রটাই আমি একটু বুঝিয়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র তোমাদের আঁকা বাঁকা করে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি, রুট ওভার দিবা, নিচে n-1 হবে। বিগত সালের তথ্য দিলে n-1, ভবিষ্যতের তথ্য দিলে শুধু n, আর প্রবাবিলিটি থাকলে n দ্বারা ভাগ হবে না। প্রবাবিলিটি থাকলে উপরে একটু ভিন্ন হবে, কিন্তু n দ্বারা ভাগ হবে না। এখন এইখানে ভিতরে কি করবা, রিটার্ন যেটা থাকবে, যার যার রিটার্ন, সেইখান থেকে প্রত্যেকের গড় রিটার্নকে বিয়োগ করবা। গড় রিটার্নকে আমরা জানি এক্সপেক্টেড রিটার্ন নামে, গড় রিটার্নকে আমরা কী নামে জানি, এক্সপেক্টেড রিটার্ন নামে। তারপরে সেইটার করবা বর্গ, সেইটার বর্গ এবং তাদের যোগফল। আমি এটা পুরোটা বুঝিয়ে দিচ্ছি আবারও, কিন্তু সূত্র কি আমার সাথে সাথে খেয়াল করো, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1 হোল রুট ওভার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রুট ওভার থাকবেই, সেটা প্রবাবিলিটি থাকুক প্রবাবিলিটি না থাকুক। সিবিতে রুট ওভার থাকবে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রুট ওভার থাকবে। তো রুট ওভার নিয়ে আলাদা চিন্তা নাই। তাহলে কি দাঁড়ালো আমাদের সূত্রটা, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইন্টু পি, না সরি পি না, পি তো হচ্ছে প্রবাবিলিটি নাই। এখন দেখো এইটা শখেও করা যায়, শখ ছাড়াও করা যায়, যেহেতু মান কম শখ ছাড়া করাই সম্ভব। আমি শখেও তোমাদের একটা দেখাই দেবো নিজে হাতে কলমে, আমি বাসায় থাকলে হয়তো দেখাতে পারতাম, আমি একটু বাইরে আছি নেটওয়ার্কের সমস্যার কারণে। এখন দেখো রিটার্ন মানে এক্সপেক্টেড রিটার্ন, ওরা কি লিখছে, আর এ রিটার্ন লিখছে, আর আর বার তোমাদের কিন্তু বলছিলাম আর বার লিখতে পারে, এক্স বার লিখতে পারে, এক্সপেক্টেড রিটার্ন এইভাবে লিখতে পারে। এইটা কি অ্যাভারেজ রিটার্ন, এই তিনটা যেটাই বলো এটা হচ্ছে অ্যাভারেজ রিটার্ন। তাহলে অ্যাভারেজ রিটার্ন কীভাবে করলো, এই যে প্রথমে কিন্তু আমরা সেটা করছি, কত বের হয়েছিল অ্যাভারেজ রিটার্নটা একটু ফলো করো। এর ক্ষেত্রে অ্যাভারেজ রিটার্ন বের হয়েছিল 22%, এর প্রথম রিটার্ন হচ্ছিল 25%। তাহলে দেখো এইখানে রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার, এটা সামেশন। তার মানে কি প্রথম রিটার্ন 0.25, তার থেকে বাদ দিতে হবে এক্সপেক্টেড রিটার্ন 22%, তার হোল স্কোয়ার, তারপরে যোগ আবার দ্বিতীয় রিটার্ন 22%, সেইখান থেকে আমাদের এক্সপেক্টেড রিটার্নও কত 22%, বিয়োগ দেব তার হোল স্কোয়ার, এবং যোগ তৃতীয় রিটার্ন 19 এবং আমাদের এক্সপেক্টেড রিটার্ন কত 22, তার উপরে হোল স্কোয়ার। এন সবসময় তো বছর সংখ্যা অনুযায়ী হবে 3-1। এইটা যদি ছক দিয়ে আঁকতা, আমি এইখানে একটু যদি পারি দেখানোর চেষ্টা করি। ছক দিয়ে আঁকলে তোমাকে কাজ করতে হতো রিটার্নের জন্য একটা ছক দিতা, তারপরে এক্সপেক্টেড রিটার্নের জন্য একটা ছক দিতা, তারপরে এই রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করার জন্য একটা ছক দিতা, তারপরে রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করার পরে এর বর্গকর্তা এইটার একটা ছক দিতা। ধরো রিটার্ন কত আছে 25 প্রথমটায়, আর এক্সপেক্টেড রিটার্ন আছে কত 22, এই 25 থেকে 22 বাদ দিলে কত থাকবে, 25 থেকে 22 বাদ দিলে -3 থাকবে। এরপর আবার এইটার বর্গ -3 বর্গ করলে 3×3=9, এবং এই কলমের এইভাবে 3টা করব। দ্বিতীয় এক্সপেক্টেড রিটার্ন আছে কত, রিটার্ন আছে 22%, আর এক্সপেক্টেড রিটার্ন আছে 22%, 22 থেকে 22 বাদ দিলে থাকবে কি 0, 0-এর উপর স্কোয়ার করলে 0। এটা যদি ছক দিয়ে করো তখন আমি কাগজে কলমে সুন্দরভাবে দেখাতে পারবো তোমাদের, এইখানে মোবাইলের উপর দেখালে ওইভাবে ভালো বুঝবো না।
তাহলে এইটা যদি সংক্ষেপে আমরা শেষ করি, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার, দেখো রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার, তারপর প্লাস এই সামেশন মানে কিন্তু যোগফল। এইখানে যে সূত্রের সামেশন আছে, এই সামেশন মানে যোগফল, যে কয়টা করব ব্র্যাকেটের কাজ সবগুলোর যোগফল। আবার দেখো রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার, এই আবার রিটার্ন 19 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 22 হোল স্কয়ার। তাহলে 3বার করা হয়েছে, যে 3বার আছে, ডিভাইডেড বাই n মাইনাস 1। সেম জিনিস যদি বি এর ক্ষেত্রে বুঝাই দেই, এখন তোমরা যদি রেসপন্স করার সুযোগ থাকতো তাহলে করলে বুঝতে পারতাম না, বুঝতেছো কি না। বি এর ক্ষেত্রে যদি একই কাজ করি, বি এর ক্ষেত্রে প্রথম রিটার্ন আছে 30, আমরা লিখলাম রিটার্ন 30। এক্সপেক্টেড রিটার্ন কত বি এর ক্ষেত্রে? 25। বি এর ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন কিন্তু 25, 30 মাইনাস 25 হোল স্কয়ার, এরপরে প্লাস আবার কি 25 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন কত? 25, এই যে 25 মাইনাস 25 হোল স্কয়ার প্লাস, এরপর আছে কত রিটার্ন 20, 20 মাইনাস 25, এই দেখো 20 মাইনাস 25 হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1, 3 মাইনাস 1। তাহলে এই শখটা কি বুঝতে পারছো? শখ বলতে এই ক্যালকুলেশনটা, কেউ যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলো। এই একটা অঙ্ক দ্বারা এই চ্যাপ্টার ফুল কভারেজ হবে বলতে গেলে, মানে একটা অঙ্ক দ্বারাই এই বেসিকই সব কিছু। কারো কোনো সমস্যা নাই? তাহলে আমি সামনে আগাবো। আচ্ছা সামনে আগাচ্ছি। এক্সপেক্টেড রিটার্ন গেল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গেল, সিবি হচ্ছে দুনিয়ার সোজা। সিবি সূত্র কি? সিবি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এটা সূত্র হচ্ছে সিগমা বাই স্ট্যাটিস্টিক্সে করছিলা এক্স বার ইন্টু 100। এখন আমরা সাধারণত এইটার ক্ষেত্রে এক্স বার লিখি না, আমরা এটার ক্ষেত্রে লিখব সিগমা বাই এক্সপেক্টেড রিটার্ন, সিগমা ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন ইন্টু 100। সিগমা বাই এক্সপেক্টেড রিটার্ন ইন্টু 100। সিগমা বলতে আমরা প্রথমে যেটা, দ্বিতীয়তে যেটা বের করছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এক্সপেক্টেড রিটার্ন প্রথম যেটা বের করছি। মোট কথা 0.03কে ভাগ দেবো 0.22 দ্বারা, তাহলে সিবি অফ এ কত বের হবে? দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ বের হয়েছিল 3.03, এই যে এইটা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ভাগ করব এক্সপেক্টেড রিটার্ন দ্বারা, এক্সপেক্টেড রিটার্ন বেরিয়েছিল কত? 22%, 0.22। সূত্রের গুণ 100, 100 দ্বারা গুণ করলে আমরা পার্সেন্টেজে প্রকাশ করব 13.64%। ঠিক একইভাবে আমরা বিএডটাও করব। বিএডটার ক্ষেত্রে এখানে ওরা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইভাবে লেখছে, তোমরা এইভাবে না লিখে সরাসরি এই সাইনটা দিবা। এক্সপেক্টেড রিটার্ন এইভাবে লেখছে, এইভাবে না লিখে তোমরা সরাসরি ই ব্র্যাকেটে আর এইভাবে লিখবা গুণ 100, ঠিক আছে? তাহলে বি এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বের হয়েছে? বি এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়েছে 5% অর্থাৎ 0.05। দেখো 0.05কে ভাগ দিতে হবে কি এক্সপেক্টেড রিটার্ন 25% অথবা 0.25 দ্বারা ভাগ করতে হবে, গুণ 100, বের হয়েছে কত? 20%। এখন তোমাদের কাছে কোশ্চেন, বি নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সার কী হবে? হুইচ সিকিউরিটি ইজ মোর রিস্কি? কোনটা ঝুঁকিপূর্ণ বেশি বলো তো? কেউ একজন বলো কোনটা ঝুঁকিপূর্ণ বেশি? হ্যাঁ হ্যাঁ, শুনি নাই কথা। স্যার যার সিবি বেশি আসবে সেইটাই মানে বেশি রিস্ক থাকবে। হ্যাঁ, যার সিবি বেশি তার ঝুঁকি বেশি, আর যার সিভি কম
তার ঝুঁকি কম। আমাদের যদি প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বলতো তাহলে যার সিবি বেশি সেইটা আমরা অ্যাকসেপ্ট করতাম, যার সিবি কম মানে যার সিবি কম সেইটা আমরা অ্যাকসেপ্ট করতাম, যার সিবি বেশি সেইটা আমরা রিজেক্ট করতাম। এইখানে তো আমাদের অ্যাকসেপ্ট বা রিজেক্ট চায় নাই, আমাদের কি চাওয়া হয়েছে, আমাদের চাওয়া হয়েছে কোনটা রিস্কি। এইখানে যার সিবি বেশি এর সিবি 13.64%, বির সিবি 20%, তাহলে বি এর সিবি বেশি, বি এর ঝুঁকি বেশি, তাহলে আমাদের স্টক বি ইজ মোর রিস্কি বিকজ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স ইজ হায়ার দেন এ। তাহলে আমরা এইখানে যদি কোনটা অ্যাকসেপ্ট করার কথা বলতো, সিকিউরিটি এ ইজ অ্যাকসেপ্টেবল, যদি অ্যাকসেপ্ট করার কথা বলতো তাহলে আমরা কি লিখতাম, সিকিউরিটি এ ইজ অ্যাকসেপ্টেবল বিকজ সিবি অফ এ ইজ লেস দ্যান সিবি অফ বি। তাহলে অ্যাকসেপ্ট রিজেক্টের ক্ষেত্রে আমরা যার সিবি কম সেইটা গ্রহণ করব, আর রিস্কি বেশির ক্ষেত্রে যার সিবি বেশি সেইটাকে দেখাবো। তাহলে সিবি পর্যন্ত কি সবার ক্লিয়ার? যদি এ নম্বর রিকোয়ারমেন্ট নাও চাইতো তাও কি আমাদের সব করা লাগতো, কিন্তু এইখানে এ নম্বর রিকোয়ারমেন্টেও চাওয়া হয়েছে, বি নম্বরে চাওয়ার কারণে আমরা একটা কমেন্টস দিব, আর বি নম্বর যদি না চাইতো তাহলে আমরা কমেন্টস দিতাম না। এ এবং বি এর তুলনা কি বুঝতে পারছো? যদি শুধু বি চাইতো তাহলে একবারে এ নম্বর রিকোয়ারমেন্টের সব কিছু করে একটা কমেন্টসও দিতাম, আর যদি শুধু এ চাইতো তাহলে কোনো কমেন্টস আমাদের দেয়া লাগতো না। ঠিক আছে, তাহলে আমাদের পরের অঙ্কে যাব। এখন পরের অঙ্ক, ওই অঙ্কে তো কারো কোনো সমস্যা নেই নাকি? দেখো এখন আমরা প্রবাবিলিটি থাকলে কি করব, একটু আগে তো দেখছি প্রবাবিলিটি ছাড়া, এখন দেখব প্রবাবিলিটি সহ। আগের অঙ্কে তাহলে কারো সমস্যা নাই ধরে আমি সামনে আগাচ্ছি, যদি কারো বিন্দুমাত্র সমস্যা থাকে তাহলে বলতে পারো। আমরা 43 নম্বর অঙ্কটা, এটা যদিও বইটা ফার্স্ট ইয়ারের কিন্তু তোমাদের অঙ্ক সেম। আমি ফোর্থ ইয়ারের যে বই আছে অঙ্কগুলো অনেক বেশি মানে খুব অল্প জায়গা সংকীর্ণ জায়গায় করা, সেই জন্য আমি ওইটার ছবি দেই নেই, বোঝানোর জন্য এইটা থেকে একটু ফাঁকা ফাঁকা আছে, সুবিধা হবে। দেখো খেয়াল করো 43 নম্বরে কি বলা আছে, ওইটার সাথে এইটার তুলনা কতটুকু। এইখানে দেখো প্রথমেই প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটি মানে কি, সম্ভাবনা এক্স এবং ওয়াই এর। এখানে কি মূলত এক্স এবং ওয়াই দেওয়া আছে, এক্স এবং ওয়াই দেওয়া আছে সিকিউরিটি এক্স ওয়াই ফলোয়িং ডিস্ট্রিবিউশন এক্সপেক্টেড রিটার্ন, সিকিউরিটি এক্স এবং সিকিউরিটি ওয়াই এর এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে। খেয়াল করো এর আগে আমাদের মান দেওয়া ছিল কি শুধু রিটার্নের মান, এখন দেওয়া আছে আবার কি প্রত্যাশিত রিটার্নের মান, এক্সপেক্টেড একটা রিটার্ন, কিন্তু এখন আবার কি প্রবাবিলিটি সহ আছে। এই প্রবাবিলিটি মানে কি 10, 30, 40, 20 এগুলো সব যোগ করলে কিন্তু 100 হবে। তোমার কিন্তু রিটার্ন 15% যে হবে তার সম্ভাবনা 10%, সিকিউরিটি এক্স থেকে 20% লাভ হবে বা রিটার্ন হবে তার সম্ভাবনা 30%, 10% লাভ হইতে পারে সিকিউরিটি এক্স থেকে তার সম্ভাবনা 40%, 5% লাভ হইতে পারে তার সম্ভাবনা এখন আবার কি বোঝা যায় না, বোঝা যায় না। আচ্ছা আচ্ছা আমি তাহলে নতুন করে আবার একটু সংযোগ দিচ্ছি, কারণ এমনিতেই টাইম আউট হবে, আমি নতুন করে আবার একটু দিচ্ছি। একটা অঙ্ক বোঝানো হয়েছে, এই অঙ্কটা আবার দ্বিতীয় সেশনে বোঝাবো। আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কি দেখতেছিলাম, প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটি এবং রিটার্নের মান দেওয়া আছে। প্রবাবিলিটি সাধারণত যোগফল 100 হবে, 10, 30, 30 আর 10 কত 40, 40, 40, 80, 80 আর 20 100, সাধারণত 100 বা দশমিক আকারে দিলে 1, দশমিক আকারে দিলে হবে 1 প্রবাবিলিটি এর যোগফল। আর এই রিটার্নগুলো কিন্তু এক্সের এবং ওয়াইয়ের, সে এতবার রিটার্ন করবে তা কিন্তু না বিষয়টা,
তার 15% রিটার্ন হইতে 25% রিটার্ন হইতে পারে। ওয়াইয়ের ক্ষেত্রে যদি বলি 25% রিটার্ন হওয়ার সম্ভাবনা আছে 10%, 30% লাভ হওয়ার সম্ভাবনা আছে 30%, 35% লাভ হওয়ার সম্ভাবনা আছে 40%, 40% লাভ হওয়ার সম্ভাবনা আছে 20%। এখন এইটা আসলে ইম্পর্টেন্ট না এত বোঝার এটার। আমরা রিকোয়ারমেন্টটা দেখি। অ্যান্ড ইনভেস্টর সিক ইওর ওপিনিয়ন, একজন বিনিয়োগকারী তোমার মতামত জানতে চাচ্ছে। হুইচ সিকিউরিটি হি শুড ইনভেস্ট, কোন সিকিউরিটি সে কিনবে। গিভ ইওর ওপিনিয়ন অন দ্য বেসিস অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, তোমার মতামতটা কোন বেসিসে দিতে বলছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। দেখো এইখানে কিন্তু আলাদা করে কোনো রিকোয়ারমেন্ট চাওয়া হয় নাই, শুধু মতামত জানতে চেয়েছে। আর মতামত জানতে চেয়েছে কোনটার বেসিসে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ভিত্তিতে। এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে গেলে আমাদের এক্সপেক্টেড রিটার্নও লাগবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও লাগবে। তাহলে আমাদের কাজ হবে কি, সিবি বের করার জন্য মানে সিবি বের করতে হবে। সিবি কেন বের করব, যেহেতু সিবির মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলছে, যার সিবি কম সেইটা ইনভেস্ট করতে আমরা বলবো, যার সিবি কম সেইটা ইনভেস্ট করতে বলবো। এর আগে যেমন কমেন্ট চাইছিল হুইচ সিকিউরিটি ইজ মোর রিস্কি, কোনটা বেশি ঝুঁকিপূর্ণ, আমরা দেখাইছি যার সিবি বেশি। আর এইটা বলছে কি, ইনভেস্টরকে মতামত দিবে কোনটা সে ইনভেস্ট করবে, যার সিবি কম সেইটা ইনভেস্ট করবে। তাহলে সিবি বের করার জন্য আমাদের পরপর 3টা স্টেপ ফলো করা লাগবে, এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে আমরা করব সিবি। এখন প্রবাবিলিটি থাকলে কিভাবে করব, আমরা প্রবাবিলিটি ছাড়া নর্মাল যে গড় করছি সেই গড়ের মাধ্যমে আমরা সিবি বের করছি, নর্মাল গড়ের মাধ্যমে। এখন তাহলে আমরা সিবিটা কীভাবে বের করব, এখন সিবিটা বের করব এক্সপেক্টেড রিটার্ন এর সূত্র দাঁড়াবে সামেশন রিটার্ন গুণ প্রবাবিলিটি। সূত্র কি দাঁড়াবে, সামেশন রিটার্ন গুণ প্রবাবিলিটি। এখন সামেশন রিটার্ন গুণ প্রবাবিলিটি কি, সামেশন মানে যোগফল, সামেশন মানে যোগফল। কিসের যোগফল, এই সামেশনের বিষয়টা কিন্তু যে কোনো অঙ্কের ক্ষেত্রে ক্লিয়ার থাকবা। এই সামেশন নিয়ে সব বইতে কাজ আছে, ফিনান্সে বলো, ইনভেস্টমেন্টে বলো, অ্যাকাউন্টিং থিওরিতে বলো, সব জায়গায় তোমাদের এই সামেশন নিয়ে কাজ। সামেশন বলতে এইখানে যা করবা সেই বিষয়ের যোগফল। এইখানে কি করতেছো, এই রিটার্নের সাথে প্রবাবিলিটি গুণ দিচ্ছ। এখন রিটার্ন এবং যতবার থাকবে ততবার এই কাজটা করবা। তাহলে এই তথ্যের আলোকে আমরা দেখি কয়বার রিটার্ন আছে, কয়বার প্রবাবিলিটি আছে। একবার রিটার্ন আছে, দুইবার রিটার্ন আছে, তিনবার রিটার্ন আছে, চারবার রিটার্ন আছে। তাহলে রিটার্ন গুণ প্রবাবিলিটি এই কাজটা আমরা 4বার করব। তাহলে দেখো এইখানে সলিউশনে কি করা হয়েছে, রিটার্ন অন গুণ প্রবাবিলিটি অন। সামেশন মানে কি, যোগফল, এই যে দেখো যোগ চিহ্ন দিছে। তারপর কি, রিটার্ন 2 গুণ প্রবাবিলিটি 2, আবার যোগ রিটার্ন 3 গুণ প্রবাবিলিটি 3, আবার যোগ রিটার্ন 4 গুণ প্রবাবিলিটি 4। এইটার মানে কি, সামেশন রিটার্ন গুণ প্রবাবিলিটি। এটার মানে হচ্ছে কি, সামেশন রিটার্ন গুণ প্রবাবিলিটি। তাহলে আমরা এই লাইনটা লিখে সরাসরি গুণ দিতে পারি। ওরা যেমন রিটার্ন অন প্রবাবিলিটি অন যোগ রিটার্ন টু প্রবাবিলিটি 2 লিখছে, এটা না লিখলেও হবে, সরাসরি আমরা এই মানগুলো বসাই দিতে পারি এই লাইনটা লেখার পরে। এই লাইনটা লেখার পরে কীভাবে করব, সামেশন রিটার্ন গুণ প্রবাবিলিটি মানে কি, রিটার্ন অন আছে এক্সের ক্ষেত্রে যদি আসি, এটা কিন্তু এক্সেরটা করছে প্রথমে, রিটার্ন অন আছে 15%, প্রবাবিলিটি অন আছে 10%। দেখো রিটার্ন অন 15, প্রবাবিলিটি অন 10, রিটার্ন 2 আছে কত 20, প্রবাবিলিটি 2 আছে কত 30। এই দেখো 20 এবং 30, রিটার্ন 3 আছে 10, প্রবাবিলিটি 3 আছে 40। এই দেখো 10 এবং 40, রিটার্ন 4 5%, রিটার্ন প্রবাবিলিটি 4 20%, 5% 20%। এই পার্সেন্ট যে দশমিক আকারে লিখে সেটা তো জানো, দশমিকের কিভাবে করে, যে পার্সেন্ট থাকবে 15কে 100 দ্বারা ভাগ, দশমিক 15 বের হবে। তারপরে 30কে 100 দ্বারা ভাগ, দশমিক 30 বের হবে।
তারপরে 10কে 100 দ্বারা ভাগ 0.10 বের হবে, 5কে 100 দ্বারা ভাগ 0.05 বের হবে। এটা তো তোমরা জানো, আমি ধরে নিয়েছি জানো, এই জন্য বলি নাই। তারপরে যদি কেউ না জানো এখন তাহলে এক্সপেক্টেড রিটার্নের সূত্র প্রবাবিলিটি থাকলে কীরকম, প্রবাবিলিটি না থাকলে কীরকম, ক্লিয়ার তো? প্রবাবিলিটি না থাকলে, যদি না থাকে তখন কি এটা না লিখি, এক্স বার না লিখি, এক্স বার শুধু শুধু লিখলাম, এক্স বার দিয়ে আমরা করবো না, আমরা এক্সপেক্টেড রিটার্ন দিয়ে করব। প্রবাবিলিটি না থাকলে এক্সপেক্টেড রিটার্নের সূত্র কি দাঁড়ালো, সামেশন আর ডিভাইডেড বাই কি এন, মানে নর্মাল যে গড় আছে যদি প্রবাবিলিটি না থাকে। আর প্রবাবিলিটি থাকলে কি সূত্র, এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল সামেশন আর ইন্টু পি। তাহলে যতবার রিটার্ন থাকবে তার সাথে ততবার প্রবাবিলিটি গুণ দেবো, রিটার্ন 1 গুণ প্রবাবিলিটি 1 যোগ রিটার্ন 2 গুণ প্রবাবিলিটি 2 যোগ রিটার্ন 3 গুণ প্রবাবিলিটি 3। তাহলে এক্সপেক্টেড রিটার্ন নিয়ে আশা করি কারো সমস্যা নেই। তারপরে যদি থাকে বলতে পারো। এই একই পদ্ধতিতে ওয়াইয়েরটাও করা হবে, আমরা একটু দেখি ওয়াইয়েরটা কীভাবে করছে। এই দেখো ওয়াইয়েরটা পরের পৃষ্ঠায় প্রথমেই করা হয়েছে। এইটা ছকেও করা যায়, কিভাবে করবা সেটা আমি দেখাবো, সেটা আমি একটা ছক এঁকে তোমাদের দেখাবো। এখন দেখো তাহলে এক্স এবং ওয়াই তো আলাদা কিছু দেখানোর নাই। এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যাব। স্যার প্রবাবিলিটি না থাকলে সূত্রটা আবার বুঝান। কে অনিন্দিতা? অনিন্দিতা কোশ্চেন করছো? জি স্যার, অ্যাকসেপ্ট রিটার্নের ক্ষেত্রে প্রবাবিলিটি না থাকলে ওইটা সূত্রটা। আচ্ছা, অ্যাকসেপ্ট রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন হয়েছে আমরা প্রথম অঙ্ক যেটা করছি, আমরা সেটা ভিডিও আশা করি তুমি পেয়ে যাবা, ভিডিও হচ্ছে। এখন কতটুকু কার্যকরী হবে জানি না, আমি চেক করে দেখতে পারবো, তবে আশা করি হবে। আবারও বলছি, যদি প্রবাবিলিটি না থাকে, এই যে এই অঙ্কটার ক্ষেত্রে করছিলাম, প্রবাবিলিটি না থাকলে এক্সপেক্টেড রিটার্ন একবারে দুনিয়ার সহজ, এই 3টা যোগ 3 দিয়ে ভাগ, এই যে 3টা যোগ 3 দিয়ে ভাগ। আর আমি দেখাইছি কিভাবে এক্সপেক্টেড, আমি বারবার সামেশন লিখি কেন, এক্সপেক্টেড রিটার্ন সমান সামেশন আর ডিভাইডেড বাই এন। সামেশন আর বলতে কি 3টা রিটার্ন যোগ 3 দিয়ে ভাগ, 3টা রিটার্নের যোগফল কি সামেশন আর। যদি 4টা রিটার্ন থাকতো তাহলে 4টা রিটার্নের যোগফল হতো, 5টা রিটার্ন থাকলে 5টা রিটার্নের যোগফল, এবং যে কয়টা রিটার্ন থাকবে সেই কয়টা সংখ্যা দিয়ে ভাগ। তাহলে সেটা হবে কি প্রবাবিলিটি না থাকলে। আর প্রবাবিলিটি থাকলে তো বুঝতে পারছো নাকি, থাকলে এইমাত্র যেটা দেখাইলাম। আর তো ওই অঙ্কের সলিউশনও পেয়ে যাওয়া, ভিডিওতে আছে। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিছুক্ষণ আগে সূত্রটা দেখছিলাম কি, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। এই যে এই সূত্রটা দেখছিলাম, এই সূত্রটা দেখছিলাম, কিভাবে দেখছিলাম, সূত্রটা হচ্ছে রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1, এইটা হুল রুট ওভার। এইটা কিসের সূত্র ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র। কখন, যখন প্রবাবিলিটি ছিল না। এখন প্রবাবিলিটি থাকলে কি হবে, প্রবাবিলিটি থাকলে এন মাইনাস 1 দ্বারা ভাগ হবে না, এন মাইনাস 1 দ্বারা ভাগ হবে না। এই উপরে কিন্তু সামেশন আছে, উপরে কিন্তু সামেশন আছে, এন মাইনাস 1 দ্বারা ভাগ হবে না, কিন্তু তার বদলে এইখানে প্রবাবিলিটি দ্বারা গুণ হবে। কি হবে, এইখানে প্রবাবিলিটি দ্বারা গুণ হবে। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো তো, এইটা বাদ, নিচের এইটা বাদ দিয়ে দিলাম, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ইন্টু পি। এইটা কোন ক্ষেত্রে, যখন প্রবাবিলিটি থাকবে। আর প্রবাবিলিটি না থাকলে তখন কি হইতো, নিচে এন মাইনাস 1 হইতো, আর এইখানে পি গুণ হতো না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমরা ওই অঙ্কটায় যাব। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি
মূল ছকে যাওয়ার আগে তোমাদের সূত্রটা আমি এইখানে একটু এলোমেলো হইলেও তারপর আমি একটু দেখাচ্ছি। আমাদের সূত্র ছিল কি, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার সামেশন ইনটু পি, নাকি? এখন এইটা অনুযায়ী আমরা ছক আঁকবো। কিভাবে আঁকবো দেখো, খেয়াল করো কিন্তু ভালোভাবে। আমাদের সূত্রটা কিন্তু আমি যতবার বলি ততবার কিন্তু তোমরা মুখে মুখে বলবা, আমি শুনি বা না শুনি তোমরা নিজে নিজে বলবা। রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ইনটু পি, এই টোটাল বিষয়টা দেখানোর জন্য আমাদের কয়টা ছক লাগবে? টোটাল বিষয়টা দেখানোর জন্য রিটার্নের জন্য একটা ছক আঁকা লাগবে, নাকি? এইগুলো 1 নম্বর ছক। এক্সপেক্টেড রিটার্ন দেখানোর জন্য একটা ছক লাগবে, এইগুলো 2টা ছক। এই 2টা ছক দেওয়ার পরে এইটা থেকে এটা বিয়োগ করার জন্য একটা ছক, কত? 3টা ছক। বিয়োগ করার পরে যে বিয়োগফল বের হবে এই 3 নম্বর কলামের বর্গ, এই বর্গের জন্য একটা ছক, 4 নম্বর ছক। প্রবাবিলিটি লেখার জন্য একটা ছক, 5টা ছক। প্রবাবিলিটির সাথে এই আগের ছকটা গুণ দেওয়ার জন্য একটা ছক, 6টা ছক। 6টা ছকে আমরা এটা সমাধান করতে পারি, তবে চাইলে একটা ছক কমও দিতে পারি। কিভাবে একটা ছক কম দিতে পারি আমরা যদি দেখি, রিটার্ন এর জন্য একটা ছক মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, এই যে এক্সপেক্টেড রিটার্নের জন্য একটা ছক। তারপরে এই রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার দেবো না, আর মাইনাস করবো তো। এখন মাইনাস এবং হোল স্কয়ারের জন্য একটা ছক দিতে পারি, এই মাইনাস করে সাথে সাথে স্কয়ার দিয়ে ফেলবো। ক্যালকুলেটর কি করব, রিটার্নের ছক থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিব, সাথে সাথে আমরা বর্গ করে ফেলবো। তাহলে এইখানে আমরা একটা ছক কমাতে পারি। আমরা সলিউশনে যাই, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। দেখো আমরা তাহলে এইখানে ওরা কিন্তু 6টা ছক দিয়েই করছে। কিভাবে করছে আমরা দেখি। এই যে রিটার্ন লেখার জন্য একটা ছক, একবার হুবহু যা আছে দেখে দেখে উঠাবা, পার্সেন্টেজ ছাড়া। এক্সপেক্টেড রিটার্ন প্রতি ঘরে একই জিনিস, প্রতি ঘরে একই জিনিস। এক্সপেক্টেড রিটার্ন গেল। এখন কেউ চাইলে প্রতি ঘরে একই জিনিস না লিখেও পারো, তাহলে এই ছকটা বাদ দিতে পারো। কেউ যদি চাও এই ছকটা বাদ দিতে পারো। তারপরে রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দেওয়ার জন্য একটা ছক, বাদ দেওয়ার পরে বর্গ করার জন্য একটা ছক। এখন কেউ চাইলে এই ছকটাও বাদ দিতে পারো। তখন কি করবা, রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দেওয়ার পরে সরাসরি আমরা বর্গের রেজাল্টটা বসাই দেব। প্রবাবিলিটি লেখার জন্য একটা ছক লাগবে আমাদের। তারপরে কি করবা, সর্বশেষ এই যে প্রবাবিলিটি লিখছো আর এই কলাম, এই 2টা কলামের গুণফল হবে এটা। 2টা কলামের গুণফল হবে লাস্ট কলাম এইটা। তাহলে এইটা কিভাবে হলো, রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিছো, এই যে রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বাদ দিছো, বাদ দেওয়ার পরে এই বর্গ করছো, এই যে বর্গ। তারপর প্রবাবিলিটি লেখছো, সেই প্রবাবিলিটির সাথে গুণ দিছো। এই কলমের যোগফলটা জাস্ট রুটের নিচে বসাই দেবা, এই কলমের যোগফলটা জাস্ট রুটের নিচে বসাই দেবা। এই সূত্রের কাজটাই তোমরা ছকে করছো, কিন্তু রুটের কাজটা আলাদা করতে হবে, কারণ ছকের ভিতরে রুটের কাজ করতে পারবো না। তাহলে সার্বিকভাবে দেখা যাচ্ছে এই অঙ্কটায়, স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি কি এই শখটা কি বাধ্যতামূলক করাই লাগে? শখ বাদে যদি আমি সূত্র দিয়ে না না, এই অঙ্কটার ক্ষেত্রে প্রবাবিলিটি থাকলে তুমি ছক ছাড়া করতে গেলে এত বড় হবে, তুমি ভুল করে বসবা। এখন তোমার ক্ষেত্রে আমি বলতে পারি, এই যে এক্সপেক্টেড রিটার্ন যে করছে না, এইটাও ছকের আওতায় নিয়ে আসবা। আমি ছক কাগজে কলমে এঁকে তোমাদের আমি একটা ছবি দিয়ে দিব না, এই এক্সপেক্টেড রিটার্নটাও এই ছকের ভিতর নিয়ে আসবা, তাহলে দেখবা সহজ হয়ে যাবে। কিভাবে নিবা আমি বুঝাই দেই। এই রিটার্নের জন্য একটা ছক থাকবে, তারপরে রিটার্নের পরে দেবা প্রবাবিলিটি ছকটা। খেয়াল করো, আমার সাথে সাথে তাল মিলাইও। প্রথমে দেবা রিটার্নের ছক, তারপর দিবা প্রবাবিলিটির ছক। যদি এক্সপেক্টেড রিটার্ন আলাদাভাবে না করো, ছকের ভিতর করো, তাহলে আমাদের কাজ ছিল কি,
এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় রিটার্নের সাথে প্রবাবিলিটি গুণ, তাহলে রিটার্ন 15-এর সাথে রিটার্ন 0.10 গুণ দেবা, তাহলে রিটার্ন গুণ প্রবাবিলিটির জন্য একটা ছক দিবা। এইটা কয় নম্বর ছক হবে রিটার্ন গুণ প্রবাবিলিটির বলো তো? 1 নম্বর ছক, এইটা হবে 1 নম্বর ছক, প্রবাবিলিটি হবে 2 নম্বর ছক, তারপরে রিটার্ন গুণ প্রবাবিলিটি এইটা হবে 3 নম্বর ছক। এই কলামের মাধ্যমে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের হয়ে যাবে। এই কলামের যে যোগফল সেইটাই দেখবা 0.125 হবে। আমি তোমাদের একটা ছক করে দেখাবো না, তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এইখানে তো দেখানো যাচ্ছে না, তো সেই জন্য আমি কাগজে কলমে দেখাবো। তাহলে একইভাবে বি এর জন্য রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার, প্রবাবিলিটি গুণ দেবা, রুটের নিচে মান বসাবা। এটা নিয়ে আলাদা তো আর আলোচনার কিছু নাই। এরপরে সিবি বের করবা। সিবি কীভাবে? এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছো তাকে তার এক্সপেক্টেড রিটার্ন দ্বারা ভাগ করবা। যেমন এটা ওয়াই এর ক্ষেত্রে কত পেয়েছে? 0.045। এই দেখো 0.045। ওয়াই এর ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন বেড়েছে কত? 33.50, 0.3305 ভাগ করলে কত হয়েছে? 13.43 বের হয়েছে। এখন কোনটার সিবি কত? একটা বেড়েছে 44.8 আর একটা রয়েছে 13.43। এখন আমরা কোনটা সাজেস্ট করব? যার সিবি কম সেইটা আমরা সাজেস্ট করব। তাহলে এখানে আমাদের আনসার হবে কি? ইনভেস্টর শুড ইনভেস্ট ইন সিকিউরিটি ওয়াই ফর লোয়ার রিস্ক, কম ঝুঁকির জন্য। তাহলে এইটাও তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর কোশ্চেন থাকলে করতে পারো, নাহলে আমরা 2টা অঙ্ক একটু রিভাইজ দিয়ে এই টাইপের তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো। রিভাইজ কীরকম দেবো? সেই অঙ্ক যদি আবার অন্য একটা অঙ্ক দিয়ে আলোচনা করি তোমাদের মাথা আটটু ঢুকবে। আচ্ছা দেখো 44 নম্বর অঙ্কটা সেম অঙ্কই। কী চাওয়া হয়েছে? দ্য ফলোয়িং আর দ্য রিটার্ন অ্যান্ড প্রবাবিলিটি অফ 2 সিকিউরিটিস। কী বলা হয়েছে? এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স অফ ইচ সিকিউরিটি। একবার স্পষ্ট কি চাইয়ে নিছে, এইখানে আমাদের কোনো কমেন্টস দেওয়া লাগবে না। দেখো ওই একটু আগের অঙ্কই প্রবাবিলিটি দেওয়া আছে সিকিউরিটি এক্স সিকিউরিটি ওয়াই। ও সেম অঙ্কই তো মনে হয় মোটামুটি, না? সেম অঙ্কই আর একবার আসছে, তাহলে এটা দেখানো দরকার নেই। এই অঙ্কটা দেখাইছিলাম, এইটা দেখাবো, দাঁড়াও। এই দেখো ছক ছাড়া, তোমার ছক ছাড়া যদি কম হয়, এই যে মিম একটু খেয়াল করো বা সবাই খেয়াল করো, এইটা একটু ছক ছাড়া তো এখানে একটু ছোটো দেখাচ্ছে, কিন্তু যখন 4টে-5টা হবে তখন বিশাল হয়ে যাবে। ছক দিয়েই করবো আমার সাজেশন। এইটা একটু পড়ি। হাকিম সফটওয়্যার ইঙ্ক ইজ কনসিডারিং পারচেস অন অফ কী লেখছে? 2 মাইক্রোফিল্ম ক্যামেরা এম অ্যান্ড এন্ড, 2টা কিনবে। বোথ শুড প্রোভাইড বেনিফিট ওভার 10 ইয়ার্স, 10 বছর সুবিধা দেবে। ইচ রিকোয়ার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 4,000 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগবে। কনসিডারিং দ্য ফলোয়িং এস্টিমেটেড রেট অফ রিটার্ন অ্যান্ড প্রবাবিলিটি ফর পেসিমিস্টিক, এই 3টা লাইনে একটু খেয়াল করো, 3টে শব্দ অবশ্য নিচেও দেওয়া আছে। পেসিমিস্টিক, মোস্ট লাইকলি, অপটিমিস্টিক, 3 ধরনের সম্ভাবনা দেওয়া আছে। 3 ধরনের সম্ভাবনা দেখো এখানে খেয়াল করো। পেসিমিস্টিক্স, মোস্ট লাইকলি। স্যার দেখা যায়, হ্যাঁ বলো। দেখা যায় না, তোমরা কি দেখা যায় না। বাকিরা কি দেখতে পাচ্ছ? এখন আসছে, তখন দেখা যায়। আচ্ছা, কি যে সমস্যা করে নেটওয়ার্কে, এরকম হলে হয়? আমি তো দেখতেছি, আমারটা তো বাজে না। আসলে এটা নেটওয়ার্ক জনিত সমস্যা, কারোটায় দেখা যায় কারোটায় দেখা যায় না, এরকম টুকটাক সমস্যা কম বেশি হতে পারে। আচ্ছা তাহলে আমরা দেখো এইখানে 3 ধরনের রিটার্ন দেওয়া আছে, খেয়াল করো। এইখানে কিন্তু অঙ্কটার উপস্থাপনা দেখো, এইটা দিয়েছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট।
প্রবাবিলিটির কথা তোমাদের বলছিলাম কি পার্সেন্ট আকারে দিলে 100%, আর পার্সেন্ট ছাড়া দিলে 1, পার্সেন্ট আকারে দিলে 100%, পার্সেন্ট ছাড়া দিলে কি প্রবাবিলিটির যোগফল হবে কত 1। এখানে কিন্তু দেখো প্রবাবিলিটির যোগফল কত 1। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমাদের নর্মালি কাজে লাগবে না, এই ধরনের অঙ্কে কোনো কাজেই লাগবে না। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আর এই 1 এর কোনো কাজ নেই আমাদের আপাতত। তাহলে এইগুলো আমরা বাদ দিয়ে দিলাম হিসাব থেকে, এগুলো আমাদের কোনো কাজের না, বাদ। এখন বাকিগুলো দেখি। এর আগে তোমাদের প্রবাবিলিটি ছিল কীরকম, সিকিউরিটি এক্স সিকিউরিটি ওয়াই এর। এইখানে কিন্তু সিকিউরিটি এক্স এবং ওয়াই না দিয়ে এইখানে দিয়েছে পেসিমিস্টিক, মোস্ট লাইকলি, অপটিমিস্টিক। অর্থ কি? পেসিমিস্টিক মানে একবারে যদি খারাপও হয়, ধরো তুমি পরীক্ষা দিয়ে আসলে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, এখন ভাবতেছো যে যদি একবারে খারাপও পাই তাহলে 45 মার্ক পাবো, সেইটা হচ্ছে পেসিমিস্টিক। আর যদি বলে মোস্ট লাইকলি, তার মানে মাঝারি মানের, মোটামুটি। যদি অ্যাডভান্স অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়ে আসছো, ভাবতেছো যে না মোটামুটি পাবা, 55-60 পাবা। আর অপটিমিস্টিক, না অ্যাডভান্স অ্যাকাউন্টিং খুবই ভালো দিচ্ছে, এবার A+ পাইয়ে ছাড়বো, তাহলে এইটা কি অপটিমিস্টিক, আশাবাদী, মানে এটা বোঝাচ্ছে কি ভালো। তাহলে এই 3 ধরনের রিটার্ন দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে। এন এর ক্ষেত্রেও 3 ধরনের রিটার্ন দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে। এইটা হচ্ছে এম এর, এইটা হচ্ছে এন এর। তাহলে আমাদের দুইটা সিকিউরিটির 3 ধরনের প্রবাবিলিটি এবং রিটার্ন দেওয়া আছে। উপস্থাপনা কিন্তু ভিন্ন। দেখো এখানে কি চাওয়া হয়েছে, অঙ্ক সহজ, ডিটারমাইন দ্য রেঞ্জ ফর দ্য রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্নের কি চাওয়া হয়েছে, রেঞ্জ চাওয়া হয়েছে। রেঞ্জ মানে কি, তোমরা স্ট্যাটিস্টিক্সে পড়ছিলে, আমি যদি বলি তোমাদের মনে পড়ে যাবে, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। আশা করি এই কথাটা অন্তত তোমাদের মনে আছে, আর কিছু থাকুক বা না থাকুক, কারণ এইটা কিছু কিছু জিনিস মানুষ সহজে ভোলে না। এই জিনিসটা আশা করি তোমরা জীবনেও ভুলবো না। অন্তত যদি মনে না থাকে, কেউ যদি বলে যে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, তখন মনে করবে ও এটা তো পড়ছিলাম, ঠিক আছে। তাহলে রেঞ্জের সূত্র কি, হাইয়েস্ট রিটার্ন মাইনাস লোয়েস্ট রিটার্ন। এই অঙ্কের ক্ষেত্রে দেখো পেসিমিস্টিক হয়েছে সব থেকে খারাপ, আর অপটিমিস্টিক হয়েছে সব থেকে ভালো। তাহলে স্বাভাবিকভাবে পেসিমিস্টিক দেখো 23% হচ্ছে লোয়েস্ট ভ্যালু, আর অপটিমিস্টিক হচ্ছে 31% হাইয়েস্ট ভ্যালু। এম এর ক্ষেত্রে, এন এর ক্ষেত্রে দেখি পেসিমিস্টিক হচ্ছে 17% লোয়েস্ট ভ্যালু, অপটিমিস্টিক 37% হাইয়েস্ট ভ্যালু। তাহলে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু পাইছো না, জাস্ট সূত্র কি, রেঞ্জের সূত্র হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ওরা লেখছে পেসিমিস্টিক মাইনাস অপটিমিস্টিক, তোমরা কি লিখবা, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। রেঞ্জ এন এর ক্ষেত্রে কি, এই দেখো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে রিকোয়ারমেন্ট এ নিয়ে কারো সমস্যা আছে? আশা করি নাই। রিকোয়ারমেন্ট বি এর ক্ষেত্রে দেখো, রিকোয়ারমেন্ট বি কি চাওয়া হয়েছে, ডিটারমাইন দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ রিটার্ন ইজ ক্যামেরা। এটা কিন্তু ক্যামেরা, এম ক্যামেরা এন ক্যামেরা, 2 ধরনের ক্যামেরার চাইছে। কি চাইছে, এক্সপেক্টেড ভ্যালু অফ রিটার্ন মানে এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড ভ্যালু অফ রিটার্ন মানে এক্সপেক্টেড রিটার্ন। প্রবাবিলিটি যেহেতু আছে, তাহলে এক্সপেক্টেড রিটার্নের সূত্র কি, রিটার্ন 1 গুণ প্রবাবিলিটি 1 যোগ রিটার্ন 2 গুণ প্রবাবিলিটি 2 যোগ রিটার্ন 3 গুণ প্রবাবিলিটি 3। মানে কি, সামেশন রিটার্ন গুণ প্রবাবিলিটি। যতবার রিটার্ন প্রবাবিলিটি থাকবে ততবার গুণ করে যোগ করব, ততবার গুণ করে যোগ করব। এই অঙ্কটায় তাহলে 3 বার আছে নাকি, 3 বার কি, পেসিমিস্টিক, মোস্ট লাইকলি, অপটিমিস্টিক। দেখো এক্সপেক্টেড রিটার্ন, রিটার্ন 1 23%, প্রবাবিলিটি 1 25%, এই যে 23% 25%। রিটার্ন 2 কত 28%, আর প্রবাবিলিটি 2 50%, এই দেখো 28% 50%। রিটার্ন 3 হচ্ছে 31%, প্রবাবিলিটি 3 হচ্ছে 25, এই 31 25। তাহলে এটাও কিন্তু ওই আগের মতো নাকি, 3টা রিটার্নের সাথে 3টা প্রবাবিলিটি গুণ এবং তাদের যোগফল, ঠিক আছে। তাহলে ক্যামেরা এন এর ক্ষেত্রে সেম কাজটা করবা। এখন তোমাদের কথা ছিল যে শক ছাড়া কীভাবে করবা। সিতে চাইছে কি, হুইচ ক্যামেরা ইজ মোর রিস্কি টু পারচেস অ্যান্ড হোয়াই। এই যে রিস্ক বের করতে হইলে আমাদের সিবি লাগবে, যার সিবি বেশি তার রিস্ক বেশি।
এখন সিবি হইতে হইলে তো আমাদের এক্সপেক্টেড রিটার্নও লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও লাগবে। আমরা রিকোয়ারমেন্ট 2-তে এক্সপেক্টেড রিটার্ন করেছি, রিকোয়ারমেন্ট 2-তে এক্সপেক্টেড রিটার্ন করছি, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি নাই। সেই জন্য দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছক ছাড়া করা হয়েছে। এখন এইখানে 3টা দেখে ছক ছাড়া করতে পারছো, যখন 5টা থাকবে 6টা থাকবে তখন কিন্তু ছক ছাড়া করতে পারবে না এবং তাল গোল পাকিয়ে ফেলবা। দেখো আমাদের সূত্রটা যেন কি ছিল, প্রবাবিলিটি থাকলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র মনে আছে? রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইন্টু পি, ঠিক আছে, ফুল রুট ওভার, ঠিক আছে। তাহলে সেম জিনিসটাই দেখো এইখানে ছক ছাড়া করা হয়েছে। কি করছে দেখো, আমি ছোট ছোট করে দাগ দিয়ে দেখাই, দেখো এই হচ্ছে আমাদের রিটার্ন, ঠিক আছে, এইটা কি রিটার্ন, এই রিটার্নটা কোথায় পেয়েছি? এইখান থেকে পেয়েছি নাকি, এই যে 23%, মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন এর ক্ষেত্রে কোথায়? এই যে এক্সপেক্টেড রিটার্ন, এই যে এক্সপেক্টেড রিটার্ন, সূত্র অনুযায়ী স্কোয়ার করতে হবে, ইন্টু প্রথম প্রবাবিলিটি কত? 25, প্রথম প্রবাবিলিটি কত? 25, এই গেল একটা। সামেশন মানে কি? যোগফল। আবার কি দ্বিতীয়টা, দ্বিতীয় রিটার্ন কত? 28%, এই দেখো 28%, মাইনাস এক্সপেক্টেড রিটার্ন কত? এই যে সবসময় এক্সপেক্টেড রিটার্ন 27.5, এই যে 27.5 হোল স্কোয়ার, প্রবাবিলিটি কত? 50, এই দেখো 50। আবার রিটার্ন 3 কত? 31, এই দেখো 31। এক্সপেক্টেড রিটার্ন সবসময় যে 27, এই যে 27.5, আর প্রবাবিলিটি কত? 0.25, ঠিক আছে। আর এখানে স্কোয়ারটা ভুলে পড়ে নাই, এখানে একটা স্কোয়ার হবে। কোথায় স্কোয়ার হবে বলো তো? কেউ বলতে পারবা? এই যে হ্যাঁ, এইখানে একটা স্কোয়ার দেন, এই যে ঠিক এইখানে ভুলে দেন স্কোয়ারটা, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক। তাহলে এইটা কিন্তু 2টা 3টা থাকলে ছক ছাড়া করতে পারবা, কিন্তু বেশি হইলে ছক ছাড়া করতে গেলে ভুল হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। তারপরও তোমাদের যদি সুবিধা হয় করবা, আর আমি বড় ছকটাও দেখাই দেবো। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝতে পারছো। তাহলে দ্বিতীয়টা আমার সাথে একটু ছক ছাড়া তালে তালে ধরো। যদি আমাদের সূত্রটা যদি আমি একটু উপরে লিখে নিই, রিটার্ন এখানে এইখানে লিখি, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইন্টু পি। আর এইটা কি? সামেশন। সামেশন মানে কি? যোগফল। এইটার ফুল একটা রুট ওভার, ঠিক আছে, পুরোটা একটা রুট ওভারে। এখন দেখো তাহলে এই রুট ওভার দিছে না, আমরা একটু লাইন বাই লাইন যদি ধরি, এই যে রুট ওভার কিন্তু দিছে নাকি। তারপর আমাদের কাজ কি? এই যে রিটার্ন, তাহলে আমরা ওয়াই এর রিটার্নটা ধরি কত বলো তো? 17%, এই যে 17%, এই মাইনাসের এই মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন বি এর ক্ষেত্রে কত আছে দেখো, এটারও 27.5%, এন এর ক্ষেত্রে এই দেখো 27.5, এই যে হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার, এই যে ইনটু আছে, এই যে ইনটু, এই যে প্রবাবিলিটি আছে, এই যে প্রবাবিলিটি কত পাইছে? এই যে 20। এক লাইন পাইছো ক্লিয়ার? দ্বিতীয় লাইনে দেখি, দ্বিতীয় লাইনে আমাদের রিটার্ন কত? এই যে 27, এই যে 27, এক্সপেক্টেড রিটার্ন তো 27.5 সবসময়, তার সাথে কি গুণ দেবো? এই যে প্রবাবিলিটি 55, এই যে 55, এইখানে একটা স্কোয়ার হবে, ভুলে পড়ে নাই, প্রিন্টিং মিস্টেক, প্লাসের প্লাস। আবার কি রিটার্ন 3 37%, এক্সপেক্টেড রিটার্ন 27.5, এই যে 27.5 হোল স্কোয়ার, প্রবাবিলিটি কত? 25। তাহলে পারবা না ছক ছাড়া? ছক দিয়ে দুইভাবেই পারবা। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্লিয়ার হয়েছে। এখন জাস্ট এইখানে দেখো, ওরা কিন্তু সিবির মাধ্যমে করে নাই, ওরা কিসের মাধ্যমে করছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে করছে। তোমরা সাধারণত সিবির মাধ্যমেই দেখাবা। সিবি যদি করো, সূত্র কি দাঁড়াবে? কলমগুলো কোথায়? সিবির মাধ্যমে করলে সূত্র কি? সিগমা বাই এক্সপেক্টেড রিটার্ন ইনটু
100, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু সিবি করে নাই। সিবি ছাড়া কিভাবে মতামত দিতে পারো? যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি তার ঝুঁকি বেশি। খেয়াল করো, যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি তার ঝুঁকি বেশি। কিন্তু সবথেকে বেটার সিদ্ধান্ত দেয়, বেস্ট সিদ্ধান্ত দেয় সিবি। তোমরা সবসময় সিদ্ধান্ত চাইলে সিবির মাধ্যমে দেবা। বইতে সিবি পর্যন্ত করে নাই, তোমরা কি করবা? সিবি পর্যন্ত করবা। কিন্তু আমি তোমাদের বলেই দিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যাবে। তার ক্ষেত্রেও কি নিয়ম একই, যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি তার সিবি বেশি। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার বেশি? এনেরটা বেশি, তাহলে এনেরটা বেশি ঝুঁকিপূর্ণ, ঠিক আছে? তাহলে সিবিটা তোমরা বাসায় করে নিতে পারবে না, জাস্ট মান বসাবা। তাহলে তোমাদের এই যে পেজ থেকে কিছু অঙ্ক দেওয়া আছে এগুলো সব দেখবা, সবগুলো রিকোয়ারমেন্ট তোমরা পারবা না অন্য অন্য অঙ্কগুলোর, কিন্তু যা পারবা না সেটা কিন্তু আমি সামনে শিখিয়ে দেবো। কিন্তু তোমাদের কাজ হবে হাতে কলমে করা। আগামী দিনও আমরা ইনভেস্টমেন্ট দেখব, তারপর আবার অ্যাডভান্স দেখব, ঠিক আছে? তাহলে আগামী দিন যদি ইনভেস্টমেন্ট দেখি তাহলে এই চ্যাপ্টারে দেখবা যে অর্ধেক শেষ করে ফেলছি, যদি এই কয়টা অঙ্ক করতে পারো। নতুন সূত্র আসবে ঠিকই, কিন্তু কঠিন লাগবে না তোমাদের কাছে, ঠিক আছে? তাহলে আজকের জন্য সমাপ্ত ঘোষণা করতেছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো, না হলে আজকে আর আলোচনা থাকবে না। আর আজকে আশা করি একটা রেকর্ডিং দিতে পারবো।